হ্যালো দর্শক, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে নিউ ইয়র্ক সহ আশপাশের রাজ্যে অতিরিক্ত তাপপ্রবাহ সতর্কতা, 100 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা, স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলতে পারে এই বিষয়টি আজকে আবার আলোচনা করব এবং আবহাওয়ার এই চরম অবস্থা যে এটা নিয়ে আপনার কী ধরনের সতর্কতা প্রয়োজন সেটাও আপনাদের সাথে আজকে আলোচনা করব। কলোরাডো নির্বাচন, এই নির্বাচন কিসের ইঙ্গিত বহন করছে এই বিষয়টি আপনারা জানেন যে নভেম্বর নির্বাচনের আগে যে কলোরাডোর যে ইলেকশন কী প্রভাব ফেলতে পারে বা কিসের ইঙ্গিত এই বিষয়টি আজকে আলোচনা করব যে 4 জুলাই যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস পালনের ব্যাপক প্রস্তুতি, সংবিধান এবং যুক্তরাষ্ট্রের সংবিধান এবং কোন পথে যুক্তরাষ্ট্র এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব এবং বিশ্বকাপের সর্বশেষ কি তাও আলোচনা করবো। আরেকটি বিষয় আজকে যে মেয়র জোহরান মামদানি আজকে মুসলিম কমিউনিটি লিডারদের সাথে বৈঠক করেছেন, তার এই বৈঠকে কি হলো এবং তিনি কেনই বা ডাকলেন হঠাৎ করে মুসলিম কমিউনিটি লিডারদের, এই বিষয়টি আমরা জানার আজকে চেষ্টা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আনোয়ারা আনা, হাসান ফেরদৌস, জনাব আরমান চৌধুরী এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা আছেন আশা করি অনুষ্ঠানটি সবাই শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। আপনার কথা শুনতে পাচ্ছি না নাজমুল ভাই। আমি তো সবই ঠিক আছে দেখছি। এখন ঠিক আছে। হ্যাঁ, আগে ভেঙে যাচ্ছিল, একটু সামনে কাছে থেকে বলেন। হ্যাঁ, জুলাই মাসের 2 তারিখ খেলার খবরটা আগে দিয়ে নেই। খেলা চলছে, 2-2 গোলে অতিরিক্ত সময় গড়িয়েছে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার খেলা। প্রথমে গোল দিয়েছিল ক্রোয়েশিয়া, তারপরে 2 গোল দেয় একটি পেনাল্টির মাধ্যমে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো পেনাল্টি শটে গোল করে সমতা আনেন। এরপরে পর্তুগাল এগিয়ে যায় এবং অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে ক্রোয়েশিয়া গোল করে এই খেলাকে অতিরিক্ত আরো 30 মিনিট খেলা হয় এই খেলা। তারপরে যদি সমাধান না হয়, পাওয়া না যায়, তাহলে পেনাল্টি শুটের। এই হচ্ছে সর্বশেষ পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার খেলা। খেলার পরে শেষে দাঁড়াচ্ছি। প্রথমে বলে রাখি যে প্রচন্ড তাপদাহ চলছে নিউ ইয়র্ক সিটি সহ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল, ওহাইও ভ্যালি, মধ্যাঞ্চল অঞ্চলগুলোতে এবং 250তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে 4 জুলাই ছবির আগে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের তীব্রতা লক্ষ লক্ষ মানুষ ভুগছে নাকি। মিড ওয়েস্ট, ওহাইও ভ্যালি, ইস্টার্ন অঞ্চল যেটাকে আমরা বলি, ইস্টার্ন ইউনাইটেড স্টেট যেটাকে আমরা বলি পূর্বাঞ্চলীয় তীব্রতা প্রভাব মধ্যে হিট ইন্ডেক্স অনুভূত তাপমাত্রা আসলে স্কেলে যে তাপমাত্রা তার চাইতে অনুভূতির যে তাপমাত্রা তার মধ্যে কিছুটা পার্থক্য আছে। সেই অনুভূতির তাপমাত্রায় দেখা যাচ্ছে 115 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন ন্যাশনাল ওয়েদার সার্ভিস। নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে আজ বৃহস্পতিবার বিকেলে তাপমাত্রায় 100 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। তবে কিছু কিছু এলাকায় 100 ডিগ্রির উপরও ছিল বলে আমি শুনেছি। অনেকের ফোনে 104, 103, 102 এরকম শুনেছি অনেকের কাছে। আমার নিজের পর্যায়ে 100 ডিগ্রি পর্যন্ত পৌঁছেছিল। 2012 সালের জুলাই মাসের পর এই প্রথম সেন্ট্রাল পার্কের তাপমাত্রা 3 অঙ্কের ঘরে গিয়ে পৌঁছানো, অর্থাৎ প্রায় 14 বছর পর আজকে এই প্রথম সেন্ট্রাল পার্কের তাপমাত্রাতে নিরূপণ করা হয়। নিউ ইয়র্ক সিটির আবহাওয়ার দপ্তরের মাধ্যমে তারা জানিয়েছে এই 12 মধ্যে প্রথম 100 ডিগ্রি স্পর্শ করত নিউ ইয়র্ক সিটির তাপমাত্রা। আবহাওয়া সচেতন করেছেন আগামী শনিবার পর্যন্ত, কালকে বৃহস্পতিবার, শুক্রবার, আগামীকাল শনিবার এবং এই শনিবার পর্যন্ত বিপজ্জনক তাপ ও আর্দ্রতা বিরাজ করতে পারে এবং এই সময় হিট ইন্ডেক্স বা তাপ সূচক 115 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছতে পারে তারা সতর্ক করেছেন। ন্যাশনাল ওয়েদার সার্ভিস আজ বৃহস্পতিবার সতর্ক করে জানিয়েছে যে 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 105 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা উচ্চ আর্দ্রতার প্রভাবে এই অঞ্চলগুলোর কথা বললাম, মিড ওয়েস্ট, ওহাইও ভ্যালি, ইস্টার্ন ইউনাইটেড স্টেটস, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল
বিভিন্ন স্থানে হিট ইন্ডেক্স তাপমাত্রা সূচকের মান 100 ডিগ্রি থেকে 115 ডিগ্রি পর্যন্ত পার্লামেন্টের মধ্যে পৌঁছে যেতে পারে। এই হচ্ছে তাপমাত্রা। সবাই সতর্ক থাকবেন এবং সবাই যতটা সম্ভব পানি পান করার চেষ্টা করবেন। এটা খুবই প্রয়োজনীয়। ডিহাইড্রেশনটা খুবই বিপজ্জনক এবং সেই জন্যই অভিজ্ঞ করেছেন স্বাস্থ্য বিশারদরা বলেছেন যে সবাইকে যতটা সম্ভব তাপমাত্রা এড়িয়ে চলার জন্য, মন করে ভিতরে ইনডোর থাকার জন্য। এবং নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে একটি উল্লেখযোগ্য ইনডোর কুলিং সেন্টার আছে, যেটা অনেকেই ব্যবহার করেন, অনেকেই করেন না। ঠিক আছে, নিউ ইয়র্ক সিটি সাবওয়ে। যাই হোক, নিউ ইয়র্ক সিটি সাবওয়ে ট্রেনগুলোতে প্রচন্ড কুলিং, অনেকটা স্বয়ংক্রিয় কুলিং স্টেশনের মতোই। এবং সেখানে বেশ খুবই সহনীয়, মানে খুবই শীতল তাপমাত্রা। যাই হোক, হাজার হাজার হাইশিয়ান সিরীয় নাগরিকের ক্ষেত্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা, যেটাকে আমরা এতদিন টিপিএস বলে জানতাম, সেই সুপ্রিম কোর্ট কর্তৃক সেটি বাতিলের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্ট তখন এরই অনুমতি দিয়েছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি 7টি দেশের নাগরিকের জন্য এই মর্যাদা বাতিলের পদক্ষেপ গ্রহণ করছে। সুপ্রিম কোর্ট দিয়েছিল 2টি দেশকে, হাইটি এবং সিরিয়া। সেই রায়ের পরিপ্রেক্ষিতে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এখন বাকি 7টি দেশকেও এই টিপিএস 7টি দেশের নাজমুল ভাই, আপনার সাউন্ড কিন্তু ক্র্যাক করতেছে খুব বেশি, আমরা বুঝতে পারছি না একেবারেই। ওকে, এখন শুনতেছেন? না, আপনার সাউন্ড হয় কি মানে মনে হচ্ছে ক্র্যাক, একেবারে ক্র্যাক সাউন্ড। সো আমার মনে হয় যে সবকিছু তো আগের মতোই আছে। না, এমনি ছবি টবি সব ঠিক আছে, কিন্তু সাউন্ড আপনার ক্র্যাক, একেবারে ক্র্যাক। এটা কি আপনার স্টুডিও সাউন্ডের সমস্যা নাকি? না, আমাদের স্টুডিও সাউন্ডের সমস্যা হলে তো আপনি শুনতেন আমাকে ক্র্যাক। হ্যাঁ, সো এখানে আপনি যে আপনি আবার নতুন করে জয়েন করতে পারবেন। একটা সেকেন্ড, আমার মনে হয় পাংখাটা এখানে ডিস্টার্ব করতেছে। এবার একটু কথা বলেন দেখি। সরি দর্শক, জি, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। একটু প্রথম থেকে বলেন আবার প্লিজ। ফ্যানের জন্য হ্যাঁ, প্রথম থেকে একটু বলেন। হ্যাঁ, ওকে। আপনারা জানেন যে টিপিএস ক্যাটাগরি যেটি ছিল সেটি বাতিল করার উদ্যোগ গ্রহণ করছে সুপ্রিম কোর্টের রায়ের পর, যখন সুপ্রিম কোর্ট হাইটি এবং সিরিয়ান নাগরিকদের টিপিএস প্রথা বাতিলের ট্রাম্প প্রশাসনের উদ্যোগে সমর্থন করেছে সেই রায়ের মাধ্যমে। এবং সেই রায়কেই কাজে লাগিয়ে আরো 7টি দেশের নাগরিক যারা যুক্তরাষ্ট্রের টিপিএস এর আওতায় এতদিন বসবাস করছিলেন, টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস অর্থাৎ অস্থায়ী সুরক্ষা তারা পাচ্ছিলেন, সেটি এখন বাতিল করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এবং সেই বাতিলের হাইতি ও সিরিয়া ছাড়া বাকি দেশগুলি হচ্ছে বার্মা, ইথিওপিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেন। তাছাড়া সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে ইউএসসিআইএস এবং ভেরিফাই 7টি যে প্রক্রিয়া একজনের যে কোনো ব্যক্তির যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি ব্যাপারটি যাচাই করা হয়, সেটাকে বলা হয় ভেরিফাই সিস্টেম। সে ভেরিফাই সিস্টেমও কিছুটা পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করেছে ইউএসসিআইএস। এবং এই 7টি দেশের নাগরিক যারা এই ভেরিফাই এর মাধ্যমে কাজ করতেন এতদিন, তাদের জন্য ক্ষতিগ্রস্ত তারা যারা ক্ষতিগ্রস্ত হবেন এই রায় কার্যকর করার ফলে 7টি দেশের জন্য, 7টি দেশের নাগরিকদের জন্য, তাদের এতদিন ওয়ার্ক পারমিট ছিল, তাদের নিয়োগকর্তাদের জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করছে। অর্থাৎ টিপিএস যেদিন শেষ হয়ে যাবে তার হয়তোবা কিছুদিন অতিরিক্ত সময় দেওয়া ওয়ার্ক পারমিট, তারপরে হয়তোবা ঘোষণার মাধ্যমে বলা হবে এখন থেকে আর এই সমস্ত ওয়ার্ক পারমিটে কেউ কাজ করতে পারবেন না। সেই পদক্ষেপটি গ্রহণ করতে যাচ্ছে হোম ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির মাধ্যমে, হোমল্যান্ড সিকিউরিটির অধীনস্থ সংস্থা ইউএসসিআইএস। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির আওতাধীন সংস্থা ইউএসসিআইএস সিটিজেন ইমিগ্রেশন সার্ভিস আনুষ্ঠানিক একটি নতুন নিয়ম চূড়ান্ত করছে, আবার আরেকটি। এবং সেই নিয়মের মাধ্যমে হচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত নির্দিষ্ট কিছু গোষ্ঠীর বিদেশি নাগরিকদের জন্য নতুন অনলাইন নিবন্ধন, রেজিস্ট্রেশন যেটাকে আমরা বলে থাকি, এবং বায়োমেট্রিক প্রসেস বাধ্যতামূলক করা হচ্ছে। চলতি সপ্তাহে প্রকাশিত ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এই নিয়মটি এমন সব অন্তর্বর্তীকালীন বিধিনিষেধকে স্থায়ী রূপ দিচ্ছে, তা হচ্ছে 2025 সালের এপ্রিল মাস থেকে কার্যকর ছিল। সেগুলি 2025 সাল থেকে অস্থায়ীভাবে কার্যকর ছিল, এখন স্থায়ীভাবে সেগুলোকে কার্যকর করা হচ্ছে। এটি মূলত এমন ব্যক্তিদের লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, কিন্তু ফেডারেল কর্তৃপক্ষের কাছে তাদের কোনো হালনাগাদ অভিবাসন নিবন্ধন সংক্রান্ত নথিপত্র নেই। অর্থাৎ যুক্তরাষ্ট্রে আছেন, কোনো না কোনো ভাবে যুক্তরাষ্ট্রে এসেছেন,
ভিসার মাধ্যমে হোক, সীমান্ত অতিক্রম করে হোক, কিন্তু তাদের হাল নাগাদ তথ্য ফেডারেল সরকারের কাছে নেই। সেই জন্য এই বায়োমেট্রিক প্রসেসটাকে এবং যেটাকে বলা হয় বায়োমেট্রিক প্রসেস করা চালু করা হচ্ছে, এবং এটি স্থায়ীভাবে এখন থেকে যারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন তাদেরকে এই বায়োমেট্রিক এবং অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে, এবং এটি একটি স্থায়ী কর্মসূচি হিসাবে এখন থেকে ইউএসসিআইএস পরিচালনা করবে। আজকে ফ্লোরিডা বোর্ড অফ এডুকেশন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য বৈধ নথিপত্রহীন কাগজ নথিপত্রবিহীন শিক্ষার্থীদের স্টেট স্তরের কলেজগুলোতে পড়াশোনা করা থেকে বিরত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। ফ্লোরিডা কলেজ বিভাগ জানিয়েছে যে স্টেটের আইন মেনে চলার লক্ষ্যেই ভর্তির শর্তাবলীতে এই পরিবর্তন আনা হয়েছে। তবে সমালোচকরা এই দাবির যথার্থ নিয়েও প্রশ্ন তুলেছেন। এখন পাম বিচ স্টেট কলেজ এবং ইন্ডিয়ান রিভার স্টেট কলেজ সহ ফ্লোরিডার প্রায় 28টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ভর্তির আগে যাচাই করতে হবে যে তারা যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা, অথবা তাদের বৈধ বসবাসের অন্য কোনো মর্যাদা আছে কিনা। EB-5 কর্মসূচি আপনারা জানেন, যুক্তরাষ্ট্রে গ্রিন পাওয়ার জন্য একটি পন্থা প্রক্রিয়া। EB-5 ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হিসাবে ভিসা পাওয়া যায়, এবং সেই EB-5 ভিসায় ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। ট্রাম্প প্রশাসন এবং EB-5 অভিবাসী বিনিয়োগকারীর ভিসা, এটা আসলে ইনভেস্টর্স ভিসা। এই ভিসা কর্মসূচিতে আমূল পরিবর্তনের লক্ষ্যে একটি ব্যাপক প্রস্তাব প্রকাশ করেছে আজ ফেডারেল রেজিস্টারে। এর আওতায় তদারকি ব্যবস্থা জোরদার করা, জালিয়াতি প্রতিরোধী পদক্ষেপ গ্রহণের ক্ষমতা বৃদ্ধি, এবং বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের ব্যবহৃত দীর্ঘদিনের কিছু প্রক্রিয়া বা পদ্ধতি বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফেডারেল রেজিস্ট্রার মাধ্যমে প্রকাশ করা এই নতুন নথিতে বর্ণিত এই পরিবর্তনগুলোর মাধ্যমে 2022 সালের আইনে প্রবর্তিত কর্মসূচিকে নতুন রূপ দেওয়া হবে। এমন এক সময় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যখন ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসন, বিশেষ করে চাকরি এবং ব্যবসার সাথে সংশ্লিষ্ট ভিসা ও গ্রিন কার্ড সংক্রান্ত নিয়ম কানুন কঠোর করার কাজ শুরু করেছে। এই প্রস্তাবের আওতায় আঞ্চলিক বিনিয়োগ অর্থাৎ রিজিওনাল ইনভেস্টমেন্ট সেন্টারগুলোর উপর নতুন সব নিয়ম কানুন বা কমপ্লায়েন্সের শর্ত আরোপ করা হচ্ছে। পাশাপাশি তহবিলের উৎসের বিষয়ে সরকারি যাচাই প্রক্রিয়া, অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট করবেন তারা যে তহবিলটা বিনিয়োগ করবেন সেই তহবিলের উৎস বিষয়ে সরকারি যাচাই প্রক্রিয়া আরো জোরদার, এবং এই কর্মসূচির আওতায় অর্থায়নকৃত প্রকল্পগুলোর উপর নজরদারি বাড়ানো হবে। এছাড়া জালিয়াতি বা জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি যদি শনাক্ত হয় এই প্রক্রিয়ায়, তাহলে অভিবাসন কর্মকর্তাদের সুবিধা বাতিলের ক্ষেত্রে আরো ব্যাপক ক্ষমতা প্রদান করা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর মধ্যে একটি হচ্ছে যে ট্রাভেল বিজনেস বা আর্থিক সংকটে থাকা ব্যবসা সংক্রান্ত বিধানটি বাতিল করার প্রস্তাব। বর্তমানে এই ট্রাভেল বিজনেস প্রক্রিয়ায় বিধানের আওতায় নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে আর্থিক সংকটে থাকা কোনো কোম্পানিতে বিদ্যমান কর্মসংস্থান, অর্থাৎ কোনো আর্থিক সংকটে থাকা কোনো কোম্পানিতে বিনিয়োগ করে বিদ্যমান যারা কাজ করছেন তাদেরকে বহাল রেখে এই বিনিয়োগকারীরা যোগ্য বলে বিবেচিত হয়ে EB-5 ক্যাটাগরিতে ভিসা পেতে পারতেন। কিন্তু ইউএসসিআইএস জানিয়েছে ঐতিহাসিকভাবে মোট EB-5 ভিসা আবেদনের 1% কম ক্ষেত্রে এই বিধানটি এতদিন ব্যবহৃত হয়েছে। এছাড়া তাদের যুক্তি হলো যুক্তরাষ্ট্রের নতুন কর্মসংস্থান সৃষ্টির মূল লক্ষ্যই ছিল কিন্তু EB-5 কর্মসূচি, এবং তার সাথে এই বিধানটি সামঞ্জস্যপূর্ণ নয়। প্রস্তাবিত বিধিমালার আওতায় DHS কে আবেদন প্রত্যাখ্যান, অনুমোদন বাতিল, আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম বন্ধ, এবং এমনকি কোনো কোনো বিনিয়োগকারী স্থায়ী বাসিন্দার মর্যাদা সেটি পাওয়ার পরও কেড়ে নেওয়ার মতো কার্যত ক্ষমতা প্রদান করা হবে। জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য কোনো মামলাকে হুমকি হিসাবে বিবেচনা করলে কিংবা তাতে প্রতারণা, জালিয়াতি, গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা ভুল উপস্থাপনা অথবা অপরাধমূলক অপব্যবহারের বিষয় থাকলে সংস্থাটি এই পদক্ষেপগুলো নিতে পারবে। সংস্থাটি আরো জানিয়েছে সংস্কারের লক্ষ্য হলো এই EB-5 কর্মসূচির অপব্যবহার নিয়ে দীর্ঘদিনের উদ্বেগে নিরসন করা এবং এর স্বচ্ছতা, যেটাকে ট্রান্সপারেন্সি বলে থাকি আমরা, নির্ভরযোগ্যতা আরো সুদৃঢ় করা। সিনেটর
থম টুলিস, যিনি রিপাবলিকান দলের সিনেটর নর্থ ক্যারোলাইনা থেকে নির্বাচিত, তিনি আজ বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের আইন প্রণয়ন সংক্রান্ত অগ্রাধিকার কংগ্রেসে প্রেসিডেন্ট যেটাকে প্রেফারেন্স দিয়ে থাকে প্রেসিডেন্ট ট্রাম্প, সেই সেভ আমেরিকা অ্যাক্ট ক্যাপিটাল হিলে কার্যত বাতিল হয়ে গেছে। এর কারণ হলো মধ্যবর্তী নির্বাচনের আগে নির্বাচনী আইন পরিবর্তনের জন্য পর্যাপ্ত সময় নেই। এমনকি সিনেট রিপাবলিকান যদি এই আইনের পক্ষে 60টি ভোটও জোগাড় করতে পারেন, যার সম্ভাবনা খুবই কম, তবুও এটি সম্ভব নয়। অর্থাৎ এই যাত্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সেভ আমেরিকা একটি আর পাশ হচ্ছে না। ক্যালিফোর্নিয়ায় সুদবিহীন সরকারি তহবিলের জন্য মামলা করা মুসলিম আইনজীবী হ্যারিস এম সৈয়দকে বিচারক পদে নিয়োগ দিলেন গভর্নর গেভিন নিউজম। বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার আগে জনাব হ্যারিস এম সৈয়দ লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আলোচনায় চলে এসেছিলেন। কাউন্টির অবসরকালীন বা রিটায়ারমেন্ট তহবিলগুলোর বিনিয়োগ সুদ ভিত্তিক হওয়ার কারণে, অর্থাৎ রিটায়ারমেন্ট অ্যাকাউন্টগুলো যে বিনিয়োগ করা হয় সেগুলির মাধ্যমে সুদ পাওয়া যায়, সে সুদ ভিত্তিক হওয়ার কারণে তিনি এই আইনি পদক্ষেপ নেন যা ইসলামিক শরিয়া অর্থায়নের নিয়মের সুদ বা রিবা নিষিদ্ধ করেন পরিপন্থী। তিনি সরকারি চাকরিজীবী হিসেবে তার ধর্মীয় বিশ্বাসের সুরক্ষায় শরিয়া সম্মত বিনিয়োগের বিকল্প সুবিধা দেওয়ার দাবি জানিয়েছিলেন এবং এটাকে তার বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও উল্লেখ করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান দলের শীর্ষ নেতৃত্বের সাথে প্রকাশ্যে সম্পর্ক ছেদের পর টাকার কালসন, যিনি একজন যুক্তরাষ্ট্রের প্রচন্ড জনপ্রিয় দক্ষিণপন্থী টেলিভিশন ব্যক্তিত্ব, সেই টাকার কালসন একটি তৃতীয় রাজনৈতিক দল গঠনের সহায়তা করার পরিকল্পনা করছেন। 57 বছর বয়সী কালসন গত 1 জুলাই বুধবার কলম্বিয়া জার্নালিজম রিভিউতে প্রকাশিত একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ইরানের সাথে যুদ্ধের বিষয়কে কেন্দ্র করে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার মতপার্থক্য সাম্প্রতিককালে আরো তীব্র হয়েছে। তিনি কলম্বিয়ার জার্নালিজম রিভিউরকে বলেছেন যে এই বিরোধ শুরুর পর থেকে ট্রাম্পের সাথে তার আর কোনো কথা হয়নি। তবে যুদ্ধের আগে তিনি 3 বার হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে এই পথে অগ্রসর না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কালসন আরো যুক্তি দেন, যুদ্ধ ও অর্থায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের অবস্থান প্রায় একই রকম, যার ফলে ভোটারদের সামনে কোনো প্রকৃত বিকল্প থাকে না। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র সরকারের উচিত আমেরিকানদের, বিশেষ করে শ্রমজীবী মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া, কারণ তাদের মজুরি, তাদের গড় আয়ু এবং পারিবারিক ভবিষ্যৎ ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন। কালসন এও স্পষ্ট করে জানিয়ে দেন যে তিনি কোনো নির্বাচনে প্রার্থী হতে চান না। ওই তৃতীয় দল হয়ে তিনি প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের উত্তরে কালসন আরো জানিয়েছেন তার ভূমিকা হবে সংগঠন ও জনসমাবেশে বক্তব্য রাখার কাজে সহায়তা করা, নিজে হোয়াইট হাউসের দৌড়ে নামা নয়। ডেইলি ভয়েস এপ্রিলে জানিয়েছিল যে দ্য টাকার কালসন শো এর একটি পর্বে কালসন ট্রাম্পের 2024 সালের নির্বাচনী প্রচারের সমর্থন জানার জন্য ক্ষমাও চেয়েছিলেন। সে সময় কালসন বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার ক্ষেত্রে ভূমিকা রাখার বিষয়টি আমাকে দীর্ঘ সময় ধরে পীড়া দেবে আর মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এটি তিনি বলেছিলেন গত এপ্রিল মাসে। কালসন একসময় ট্রাম্পের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম সমর্থক ছিলেন। তিনি বিভিন্ন জনসভায় ট্রাম্পের হয়ে বক্তব্য রাখতেন এবং নিজের অনুষ্ঠান ও পডকাস্টে ট্রাম্প ঘাসা নীতিগুলোর পক্ষে যুক্তি তুলে ধরতেন। তবে একটি তৃতীয় রাজনৈতিক দল গড়ে তোলা অত্যন্ত কঠিন একটি চ্যালেঞ্জ, এর জন্য প্রয়োজন হবে ব্যালটে অংশগ্রহণের অধিকার, অর্থ, প্রার্থী, সাংগঠনিক কাঠামো এবং স্টেট ভিত্তিক অবকাঠামো। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খেলায়। প্রথমটি কথা বলেছি যে এখনো অতিরিক্ত সময়ের খেলা চলছে। অতিরিক্ত সময়ের খেলা এখনো এক এক গোলে অমীমাংসিত রয়েছে। অতিরিক্ত খেলা চলছে, সেটি হচ্ছে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার মাধ্যমে। দিনের আগের খেলায় মিকেল ওয়াজারবলের জোড়া গোলে অস্ট্রিয়াকে অনায়াসে 3-0 গোলে হারিয়ে শেষ 16 পৌঁছে গেছে স্পেন। পরের ম্যাচে পর্তুগালের খবরটা একটু আগেই দিলাম আপনাদের। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সাথে আছেন আমাদের প্রিয় জি ওকে, আমি দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, থ্যাংক ইউ। হাসান ভাই কি বলছেন? পর্তুগাল 1 গোলে জিতে গেছে, 2-1 গোলে 2-1 গোলে জিতে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এটা কাকে কংগ্রেচুলেট করবো, আপনাকে করবো না নাজমুল ভাইকে করবো? না, আপনি আপনি যদি নিজে পর্তুগালের সাপোর্টার হন তাহলে দর্শকদের করেন। আপনাকেই কংগ্রেচুলেট করে ফেলি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে আছে যেন হাসান ফেরদৌস, প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আমাদের সাথে আছে আমার প্রিয় আনোয়ারা আনা এবং সাংবাদিক আরিফ, আপনাদের এবং ইব্রাহিম চৌধুরী খুকন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে একটু আনোয়ারা আনার কাছে যাই। আনোয়ারা আনা হচ্ছেন চাইল্ড ফাউন্ডেশনের ফাউন্ডার, সেক্রেটারি এবং মাস্টার্স ইন আর্ট থেরাপি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। এবং আমরা আজকে, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। আনোয়ারা আনার হচ্ছে দুই ধরনের এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশ অ্যান্ড আমেরিকান এক্সপিরিয়েন্স বোথ। এবং আমি আনোয়ারা আনার কাছ থেকে আজকে জানতে চাই যে আপনি তো দুই দেশের এক্সপিরিয়েন্সই আপনার সামনে আছে, আমেরিকান হিস্ট্রি, আমেরিকার ফাউন্ডেশন কোন থিমের উপর আপনার ভিত্তি করে আমেরিকা বিল্ড আপ হয়েছিল, এবং আজকের যে রাষ্ট্র ব্যবস্থা, আজকের যে শাসন এবং শাসক যারা আছে আজকে। সো আপনাকে যে জিজ্ঞেস করি যে 250 বছর পূর্তি উপলক্ষে আপনার যে আমেরিকার কথা আপনি চিন্তা করেছেন, যে সংবিধান পড়েছেন, আর আজকের রাষ্ট্র যেদিকে যাচ্ছে, যারা নিয়ে যাচ্ছে রাষ্ট্রকে কোন দিকে, এই বিষয়ে হোয়াট ইজ ইয়োর এক্সপিরিয়েন্স অ্যান্ড হোয়াট ইজ ইয়োর কমেন্ট? অনেক অনেক ধন্যবাদ এরকম একটি টপিকে আমাকে ইনভাইট করার জন্য। আসলে কথাটা ঠিক, আমি আমেরিকাতে আসি যখন আমার বয়স 10 বছর, এবং আমি এখন 3 সন্তানের মা যারা এখানে জন্মগ্রহণ করেছে এবং বড় হচ্ছে। সো এই টপিকটা নিয়ে আমি খুবই চিন্তা করি, এবং যেহেতু আমি মেন্টাল হেলথ ফিল্ডে আছি, এই টপিক নিয়ে আমি অবশ্যই চিন্তা করি, কারণ আমি নিজের যে অ্যাডোলেসেন্ট টাইমটা যখন আমি বড় হচ্ছিলাম চিন্তা করি। একজন বাঙালি আমেরিকান হিসেবে আমি অনেকখানি চেঞ্জ দেখেছি, যেখানে যেই অবশ্যই আমার একটা সুবিধা হচ্ছে আমি নিউ ইয়র্কের মতো জায়গায় বড় হয়েছি, যেটাকে বলা হয় যে কালচারালি পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে ডাইভার্স, সেটার মধ্যেও কুইন্স হচ্ছে সবচেয়ে ডাইভার্স উইদিন নিউ ইয়র্ক। সো আমি এটা বলবো আমার প্রিভিলেজ যে আমি এখানে বড় হয়েছি। সেটার কারণে হয়তো আমার এই যে ভেদাভেদ রেস নিয়ে বা ডাইভার্সিটি নিয়ে, ওটা হয়তো আমি কম ফিল করেছি। তারপরেও আমি যখন বড় হতাম তখন বাংলাদেশি আমেরিকান হিসেবে আমার মনে হয় যে আমার নিজেকে গুটিয়ে রাখতে হতো। কিন্তু আমি বলবো যে এই এতগুলো বছরে আমি এখানে বড় হয়েছি, এখন আমার বাচ্চাদেরকে বড় করছে, আমি মনে করি যে বাংলাদেশিদের, আমেরিকান বাংলাদেশিদের কথা যদি চিন্তা করি, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এবং সেটা আমাদের ভিজিবিলিটির ব্যাপার হোক, আমাদের ইনভলভমেন্টের ব্যাপার হোক সোসাইটিতে বা গভর্নেন্সে, আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক ভালো করছি। আমি চেষ্টা করি যে হ্যাঁ, আমি জানি এখন পুরো ওয়ার্ল্ডে এখন একটা খুবই একটা ডিস্টার্বড একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, স্পেশালি প্যান্ডেমিকের পরে মেন্টাল হেলথ ক্রাইসিস এপিডেমিকের মতো দেখা যাচ্ছে। তো আমি চেষ্টা করি যে আমরা ভালো কি করেছি এই সময়ের মধ্যে সেটার দিকে চোখ রাখতে, এবং অবশ্যই বলবো যে সামনে আমরা জানি যে এখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব জিনিসগুলো নিয়ে আমাদের সমস্যা আছে, মত ভেদাভেদ আছে, সেগুলো একটা অপরচুনিটি ক্রিয়েট করেছে আমাদের একজোট হয়ে কাজ করার জন্য। এবং স্পেশালি আমরা কিন্তু এখন বাংলাদেশ থেকে গুটি কয়েকজন আমরা নিউ ইয়র্কে বসবাস করছি তা না, আমাদের কাছে অনেক ভয়েস আছে, আমরা একটা বিশাল একটা কমিউনিটি, আমাদের কমিউনিটিতে অনেক ধরনের ট্যালেন্ট আছে, অনেক ধরনের লিডার্স আমরা দেখতে পাচ্ছি যে ইয়াঙ্গার জেনারেশনদের মধ্যে উঠে আসছে, যারা সবাইকে একত্রিত করার জন্য কাজ করছে। সো আমি খুবই হোপফুল, আমি মনে করি হ্যাঁ, সময়টা খুবই খারাপ যাচ্ছে ইন টার্মস অফ হাউ দ্য administration is dividing everyone, but এটা আমাদেরকেও সুযোগ করে দিচ্ছে যে আমরা একজোট হয়ে কিভাবে এগিয়ে আসতে পারি। এবং আমি যেহেতু বললাম যে আমার 3জন ছেলে আছে, সো আমার মনে হয় যে আমাদের সবার একজোট হতে হবে যাতে নেক্সট জেনারেশন একটা সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন পায়, এবং ভালো একটা নেতৃত্বতে যেন আমরা আরো সুন্দর একটি ইনক্লুসিভ সোসাইটি দেখতে পারি। আর বাংলাদেশকে যদি দেখি, আমরা দেখতে পাই যে যখন একজোট হয়ে কোনো পরিবর্তন আনার জন্য সবাই যখন মিলিতভাবে কাজ করে, অবশ্যই
পরিবর্তন আনা সম্ভব। সেটা সব দেশের জন্যই প্রযোজ্য। শুধু আমেরিকাই বলবো না যে এখানে সমস্যা চলছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় ডিভাইডেড ভিউজ থাকবেই। সেখানে অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত সবার একসাথে হয়ে মিলেমিশে একটা সুন্দর পৃথিবী করার জন্য, একটা সুন্দর সোসাইটি করার জন্য যা যা করার দরকার সেদিকে এগিয়ে আসার। থ্যাংক ইউ। সো আপনি তো দেখেছেন যে আমেরিকার যে মূল যে ফাউন্ডেশনটা বিল্ড আপ হয়েছিল যে ইনক্লুসিভনেস, যেটাকে বলা হয়, যে আমরা এটা আপনার গৃহযুদ্ধ হয়েছিল, কৃতদাস প্রথার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সবাই একসময় বাসে উঠতে পারতো না অন্য রঙের লোকরা, এটাকে এর বিরুদ্ধে আপনার যুদ্ধ মানে সংগ্রাম হয়েছে, ফাইট হয়েছে। মার্টিন লুথার কিংয়ের সংগ্রাম আপনি জানেন, হি হ্যাজ এ ড্রিম। অ্যান্ড দেন আজকের যদি আমি হোয়াইট হাউসকে দেখি, আপনার কাছে কেমন মনে হয়, ডাজ ইট ম্যাচ উইথ দিস ড্রিম? অবশ্যই ম্যাচ করে না, কিন্তু আমি নিউ ইয়র্কের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, আমি যখন 90s-এ এসেছিলাম, তখন আমি যখন নিউ ইয়র্কে ঈদের দিন যখন সালোয়ার কামিজ পরে বের হতাম, বা 9/11-এর সময় আমি কলেজে ছিলাম বস্টনে, তখন যখন আমি আমার ধর্ম বা আমার বিং পার্ট অফ এ মাইনরিটি, আমাকে অনেক সময় আমার ভয় লাগতো, আমাকে নিজেকে গুটিয়ে রাখতে হতো। আমার মনে হয় যে হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে অনেক ডিভিশন আছে, বাট ওভারঅল আমরা যদি আপনার নেইবার্সদের দেখি বা আপনার পাশের বাড়ির মানুষজনদের দেখি বা ওভারঅল অ্যাওয়ারনেস দেখি, আচ্ছা বাংলাদেশ কোথায়, বা এই মাইনরিটি কমিউনিটি এরা কি, কালচার কি, এদের খাবার দাবার কি, আমিও একটু কিভাবে তাদেরকে জানতে পারবো, নতুন একটা কালচার কিভাবে শিখতে পারবো। আমি মনে করি যে ম্যাস পিপলদের মধ্যে ডিভাইডটা অত এক্সট্রিম না, ছোট ছোট কমিউনিটিজে অনেক ইউনিটি আছে। সো আমার মনে হয় যে হ্যাঁ, আমেরিকা ওয়াজ বিল্ড অন ইমিগ্রেন্টস, সো এবং এটাকে আমরা ডিনাই করতে পারবো না। আমেরিকার আইডেন্টিটি হচ্ছে যে আমরা সব জায়গা থেকে এখানে এসে একটা স্বপ্ন নিয়ে যে আমরা ভালো কিছু করব, আমরা সুন্দর করে আমাদের নেক্সট জেনারেশনকে গড়ে তুলবো, সেটাই ছিল মূল কাঠামোটা। তো আমার মনে হয় যদি আমরা ওভারঅল শুধু ওই এক অ্যাঙ্গেল থেকে না দেখে, যদি ছোট ছোট কমিউনিটিজের মধ্যে দেখি, সুন্দর সুন্দর মোমেন্টসগুলো দেখি, সুন্দর সুন্দর রিলেশনশিপগুলো দেখি, আমার মনে হয় আমার এই টাইমটা ছোটবেলা থেকে আসার এখন পর্যন্ত, আমি এখন প্রাউডলি বাংলাদেশি আমেরিকান বলে নিজেকে বলি, এবং আমার তিন ছেলেরাও বলে যে আমি বাংলাদেশি আমেরিকান। এটা আমি যখন ছোট ছিলাম তখন আমি এত কনফিডেন্টলি বলতাম না, এবং একটা যে প্রাইড আছে যে হ্যাঁ আমি অন্য দেশের হলো এই দেশের প্রতিও আমার ভালোবাসা আছে, এই দেশেও আমার কিছু রাইটস আছে, আমার কিছু করার বা কমিউনিটিতে কিছু কন্ট্রিবিউট করার অ্যাবিলিটি আছে, সেটা এখন আমি বুঝতে পারছি। এটা আমার অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমি যতই নেগেটিভগুলো দেখি, বাট এটা তো জাস্ট আমার 10 বছর থেকে এখন 40 বছর, এই 30 বছরের মধ্যে আমি চেঞ্জ দেখতে পাচ্ছি। সো আমার মনে হয় যে এগুলোর উপরেই আমাদের বিল্ড করতে হবে। এবং কিছু কিছু মানুষের সাথে আমি কথা বলতাম যে না, আমি ভোট দিতে যাচ্ছি না, কারণ ক্যান্ডিডেট তো জিতবে না, এই জন্য আমি ভোটই দেই নাই। সো আমার মনে হয় যে আমাদের কমিউনিটির মধ্যে আমরা নিজেদেরকে মনে করি যে আমাদের ভোট করা বা আমাদের একজোট হয়ে কোনো কিছুতে কন্ট্রিবিউট করা কোনো ইম্প্যাক্ট করবে না। আমার মনে হয় ওই মাইন্ডসেট থেকে সরে আসতে হবে যে না, আমাদেরও ভয়েস আছে। আমরা যদি এই অ্যাডমিনিস্ট্রেশন বা এদের ভিউজ পছন্দ না করি, দেন উই হ্যাভ টু রিয়েলি গেট আপ, ওয়েক আপ অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস যাদেরকে আমরা আনলে আমাদের যে মনোমানসিকতা আমরা চাচ্ছি যে আমাদের নেক্সট জেনারেশনরা পাবে, উই হ্যাভ টু অ্যাক্ট অন ইট। আমরা জাস্ট বলতে পারি না আমি যাইনি ভোট দিতে যে আমার ক্যান্ডিডেট জিতবে না, বা আমার একটা ভোটে কি ইম্প্যাক্ট হতে পারে, দ্যাট ইজ দ্য রং ওয়ে। কারণ আমরা হতে পারি ছোট গ্রুপ, বাট আই থিঙ্ক উই হোল্ড আ লট অফ পাওয়ার টু ব্রিং চেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ আনোয়ারান, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন আছে নামিরা মেহেদি। নামিরা মেহেদি যে হার্ভার্ড গ্র্যাজুয়েট, এবং সে হার্ভার্ড বেঙ্গলি ক্লাবের একসময় ফর্মার প্রেসিডেন্ট। নামিরা, আপনি কি বাংলা বলতে পারেন? কেন পারবে না? আপনি একটু আনমিউট করেন, সাউন্ড আনমিউট করেন। হ্যাঁ, আমি বাংলা বলতে পারি, বাংলা বলতে পারেন, রাইট। সো আমি যে প্রশ্নটা করেছিলাম, যেটা আনাকে আপনি বোধহয় শুনেছেন, যে আমরা যদি বলি যে 250 years of America and how the America is moving forward on the eye of the generation, আমাদের যে জেনারেশনদের চোখে আমেরিকার যে এগিয়ে যাওয়া, এটা কিভাবে স্যার নামিরা আপনি কিভাবে দেখছেন? Assalamu alaikum, Shawai. Thank you so much for having me on here. একটু জোরে কথা বলতে হবে নামিরা।
Sorry. হ্যাঁ, আসসালামু আলাইকুম. Thank you so much for having me on here. আমি বাংলা একটু ঠিকমতো সুন্দরভাবে বলতে পারি না, বা আমি যেমন কমফর্টেবল বলি আমি ওরকম রেসপন্ড করব. ঠিক আছে, দ্যাটস ফাইন, গো অ্যাহেড। So I think it's very appropriate for asking that question right now, especially currently, given that we're going upon our 25th anniversary. And it feels very right to not just talk about where the country has been, but we're also where the country is like going. And especially growing up as a Bengali American, alhamdulillah, আমার বাবা মা কখনো আমাকে বলে তুমি বাঙালি, তুমি আমেরিকান, তুমি এটা একটা মিশে ভাবে তোমার চিন্তা করা দরকার, তোমার চলাফেরা করা দরকার। ওটা ওদের জন্য নতুন, আমার জন্য নতুন। ওটা মানে কি, কেমনে হওয়া, ওটা সবকিছু ছোটবেলা থেকে নিজে নিজে এখনো আবিষ্কার করতেছি। And I think that's also the real story of what most of American children are. Really, we're figuring out what the diaspora of their identity is as an American, but also where the American roots come from, which are international and all over the place. And America has really never been built on sameness, but difference. And it was built on a lot of different stories existing all under one roof, all under one country. And especially in my generation, we're seeing that out loud and instead of very quietly. And I think right now we're seeing a huge shift of what this American dream is, and a lot of people are questioning if American dream even exists. আপনারা যখন আসছিলেন তখন American dream ছিল একটা ভালো চাকরি পাওয়া, একটা ঘর নেওয়া, এগুলি সব করা. And for a lot of our parents, আপনারা জন্য ওটা পুরান হয়েছে, but আমাদের American dream is একটু different, right? আমাদের American dream আমাদের বাবা বলে ওকে তুমি পড়ালেখা করবা, তুমি একটু ভালো চাকরি পড়বা, but আমরা দেখতেছি আমি একটা হার্ভার্ড গ্রাজুয়েট হিসাবে আমি বলতেছি লাইক অনেক এখন বাচ্চারা এলিট ইউনিভার্সিটি থেকে চাকরি পাওয়াটা কঠিন, রাইট? আমাদের জন্য কঠিন। সো অন্য বাচ্চারা অন্য ইউনিভার্সিটি থেকে ওটা কেমন হিসাবে, রাইট? And আমরা দেখতেছি like a lot of the systems that the American dream was rooted in, like you talked about Martin Luther King and this dream of diversity, this dream of equality and equity. We're seeing that the systems that we're living in aren't actually well suited for that. And that's why we're seeing with the current administration, there's a lot of dismantling. There's a lot of going steps backwards instead of forwards. And in a sense, I think that is a testament to what this generation is. This generation is a lot of, I mean, our ওয়েট করতে পারবো না, আমি এখনই আমার চেঞ্জটা দরকার, এখনই আমার ডিফারেন্সটা দেখা দরকার হোক, আমি এখন আরো পিছাবো 5 স্টেপ, বা আমি আগে ঠিক মতো 2টা স্টেপ নিলে ওটা আমার জন্য আরো একটা উন্নতি হবে. And I think that's a testament what the new generation is, whereas we're a lot more comfortable embracing difference, embracing change, and embracing even realities, the harsh realities that we're seeing of like people's true colors. We're seeing, hey, আমাদের অনেক unity আছে and milo আছে, but ওটার ভিতরে আমরা দেখতেছি there's deep rooted racism still in America. There's deep rooted segregation. আমরা নিউ ইয়র্কে থাকি, and আমরা মনে করি নিউ ইয়র্কে অনেক diversity, but New York is the #1 state of segregated education. সবচেয়ে বড় প্রবলেম এডুকেশন হয়েছে নিউ ইয়র্কে, and even within that we're seeing, hey, আমরা অনেক প্রগ্রেস বানাতে পারছি, বা এখনো অনেক প্রগ্রেস পিছনে আছি আমরা নিউ ইয়র্ক হিসাবে. And ওটা আমরা the generation that this is not something that we're complacent with. This is not something we are willing to work within the system, rather change the system. And that really goes to the root of it, where we're going to the roots of these problems and trying to dismantle and trying to eradicate and create new systems. And that requires a lot of uncomfortable conversations, that requires a lot of uncomfortable change, and it instills a new beginning, a new chapter of what this America is. I think in 250 years, we can only be hopeful that a lot of the problems that we started with 250 years ago aren't here anymore. Because what we're seeing, and the realities are true, is that the forefathers of America and the issues that we had with slavery are still pre-existing to this day. And that's not a reality that we're comfortable with. That's not something that we're happy with. And I think that's something that gives us a passion and a drive to change towards. Yes, it looks a lot different what societal standards were then compared to what it is now. But it's not to say that a lot of the problems that they had prior have been solved now, and we're seeing that with even with healthcare. Like the fact that less than a year ago there was a threat with Medicare and Medicaid, and a lot of people were still worried about their medication, all these systems, and how a lot of America has become this conglomerate of capitalism, and how that affects our day-to-day lives. And I think with the new generation, we're seeing that we're not patient. We're not patient because we've already waited 250 years. We don't want to wait another 250 years for more change. And I think that's really the status quo of what this generation looks like, at least from my perspective of what I'm seeing. I think there's a lot of protests happening in America, a lot of uncomfortable conversations,
And that's because we need to. And I think I've had the privilege of, as a Harvard graduate, going to other countries, and we're seeing this idea of silencing and freedom of speech being not even a thing or a conversation. Whereas in America, we're fighting for freedom of speech for the first time, right? Now we know what freedom of speech is. And even though we feel like we're being silenced or feel like we're being shunned, we're still expressing this is our right. This is something we can advocate for. And I think, yes, we have the privilege of that freedom. And now we're trying to finally, 250 years later, utilizing that freedom of speech. Sorry, Thank that you. was a lot. I think it was very, a lot said, but hopefully that made sense. Thank you so much. Thank you. Hasan bhai, any comment? আমরা দুটো ভার্সন শুনলাম, জি। আমেরিকা নিয়ে দুটো ভার্সন। হ্যাঁ। প্রথম বক্তা অনেক বেশি অপটিমিস্টিক, নুয়ান্সড তার বক্তব্যটা, বাট অনেক বেশি অপটিমিস্টিক। তিনি দেখতে পাচ্ছেন তার প্রতিবেশীর মধ্যে মিল খুঁজে পাচ্ছেন। কিন্তু নামিরা, তোমার নাম তো নামিরা, তার বক্তব্যটা ভিন্ন। তার বক্তব্যের সাথে আজকের তরুণদের বক্তব্যের মিল আছে। একটা কথা ভালো লেগেছে আমার নামিরার, সে বলছে আমরা আর ওয়েট করতে রাজি না, আমরা আর ওয়েট করতে রাজি না। উই হ্যাভ ওয়েটেড 250 বছর ওয়েট করেছি আমরা আর ওয়েট করতে রাজি না। এবং সারা আমেরিকা জুড়ে যে পরিবর্তনটা এখন দেখতে পাচ্ছি আমরা, যার এপি সেন্টার হচ্ছে নিউ ইয়র্ক, এই কথা থেকে তার রেজোনেন্স পাই আমরা। নিউ ইয়র্কে কি ঘটছে? এই শহরে একজন ইমিগ্রেন্ট, একজন মুসলিম, একজন সাউথ এশিয়ান মেয়র হয়েছেন। শুধু তাই না, এই শহরের নতুন যে মেয়র, তিনি এই ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েল প্যারেডে যাবেন না বলে ঘোষণা করেছেন। ক্যান ইউ বিলিভ দিস? লিভিং ইন আমেরিকা, লিভিং ইন সিটি লাইক নিউ ইয়র্ক, একজন ইলেক্টেড মেয়র এই কথা বলছেন। আমি ভেবেছিলাম, ইনি আজকে কথা বলার কথা ছিল আমার, যে যেই বিদ্রোহ দেখলাম আমরা নিউ ইয়র্কে, মামদানির বিদ্রোহ, টিএসের বিদ্রোহ, গত সপ্তাহের প্রাইমারিতে যেই আমরা 3 জন নতুন কংগ্রেসম্যান পাওয়ার স্বপ্ন দেখছি আমরা, সেটা আইসোলেটেড ইভেন্ট নয়। আমি প্রোগ্রামে হয়তো বলেছিলাম যে এটা আইসোলেটেড, আসলে তা নয়। সারা দেশ জুড়ে এই যে নামিরার মতো মেয়েরা, ছেলেরা কি বলছে, যে আমরা আর এই স্ট্যাটাস কো মানতে রাজি না। এই যে পুরনো ব্যবস্থা, যে ব্যবস্থায় তুমি এবং আমি অসমান সম্পর্কে রয়েছি, আমরা তা মানতে রাজি না। তার প্রমাণটা কি? গত সপ্তাহে, গত মঙ্গলবার কলোরাডোতে 29 বছরের একটি মেয়ে, ইমিগ্রেন্ট, ঠিক নিউ ইয়র্কের মতো, নিউ ইয়র্কের শেভালিয়ারের মতো একটি মেয়ে, জাস্ট 29 ইয়ার্স ওল্ড, 10 বছরের পুরনো, 10 টার্ম পুরনো একজন কংগ্রেস মেম্বারকে পরাজিত করেছে। তার আর্গুমেন্টটা কি ছিল? যে কথা বলল নামিরা, আমি কি চাই? মেডিকেয়ার ফর অল। আমি চাই সর্বক্ষেত্রে আমার সমান সুযোগ। যে অসাম্য বিরাজ করছে সমাজে, যে ইনইকুয়ালিটি বিরাজ করছে, আমার তার বিরুদ্ধে। জাস্ট ইম্যাজিন করুন আপনি, 10 বছরের পুরনো একজন অ্যাপারেন্টলি প্রগ্রেসিভ একজন কংগ্রেস মেম্বার, তাকে 29 বছরের একটি মেয়ে অনায়াসে পরাজিত করতে পারলো। কিভাবে? ক্রোধ থেকে, প্রত্যাখ্যান থেকে, যে আমরা আর এই স্ট্যাটাসকো মানতে রাজি না। প্রতিবাদটা কার বিরুদ্ধে হচ্ছে? এই মুহূর্তে কিন্তু প্রতিবাদটা ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে। বিগার প্রোটেস্টটা হচ্ছে আমেরিকার স্ট্যাটাসকোর বিরুদ্ধে, কিন্তু ইমিডিয়েট প্রোটেস্টটা ইজ অ্যাবাউট দ্য ডেমোক্রেটিক পার্টি, যে পার্টির লিডারশিপ এখনো 70-80 বছরের পুরনো বুড়োরা তাদের মতো করে দেশ শাসন করছে, তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। যেমন ধরা যাক, মামদানি এই শহরের সবচেয়ে বেশি লোকের ভোট পেয়ে জিতেছে, অথচ আমাদের লিডাররা, হাকিম জেফরিজও নয়, আমাদের সিনেটের লিডারও নয়, তাকে এন্ডোর্স করেনি। তার মানেটা কি? দে আর ডিস্টেন্সিং দেমসেলফ ফ্রম দ্য পিপল দ্যাট পিপল ওয়ান্ট। কতটা তারা কতটা কাট অফ ফ্রম দ্য রিয়ালিটি। এবং এইটা হচ্ছে গিয়ে পরিবর্তনের মূল লক্ষণ। আমেরিকা যে পরিবর্তন, যেটা একটু আগে বললো, দুজনই বলেছে, আমেরিকা পরিবর্তনের ভিতর দিয়ে গেছে। সিভিল রাইটস, আপনিও বলেছেন, আমরা দেখেছি আন্দোলন, সংগ্রাম, আমরা দেখেছি বারাক ওবামার উত্থান। হোয়াট ইজ বারাক ওবামা? বারাক ওবামা ইজ এ প্রোটেস্ট ক্যান্ডিডেট। বারাক ওবামা ইজ এ ভিক্টরি এগেনস্ট স্ট্যাটাস কো। এবং তার ভিক্টরির ফলে কি দেখলাম আমরা? দ্য রাইজ অফ দ্য টি পার্টি। আরও একটা এক্সট্রিম রিয়াকশন দেখলাম আমরা। তারই রিভার্সাল ঘটছে এখন ডেমোক্রেটিক পার্টিতে। ডেমোক্রেটিক পার্টির মধ্যে ডিএস এর উত্থান ইজ এ রেপ্লিকা অফ দ্য টি পার্টি অফ দ্য 2000s। এবং আমার বিশ্বাস যে এই পরিবর্তনের ভেতর দিয়ে, এই উত্থানের ভেতর দিয়ে আমেরিকা তার নতুন চরিত্র, নতুন চেহারা, নতুন মানচিত্র অর্জন করবে। আই এম ভেরি হোপফুল, অ্যান্ড থ্যাংক ইউ টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দুজনকেই।
আজকে জয়েন করার জন্য। কালকে আমাদের সাথে আরও কয়েকজন যুক্ত হবেন, তাদের সাথে ওই বিষয় নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ বোথ, থ্যাংক ইউ সো মাচ নামিরা অ্যান্ড থ্যাংক ইউ আনোয়ার রানা। আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সময় দেওয়ার জন্য, অ্যান্ড কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। জিয়া ভাই, আপনার কাছে একটু যাই। জিয়া ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনি তো স্বাস্থ্য নিয়ে সবসময় আলোচনা করেন, যে আপনি জানেন যে সবার জন্যই যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে একদিকে মানুষ স্বাস্থ্য, অন্যদিকে আপনার যন্ত্রের স্বাস্থ্য, এই দুটো নিয়ে আজকে একটা চমৎকার রিপোর্ট বেরিয়েছে। এটা আপনার কাছে শুনতে চাই। আনমিউট করতে হবে আপনার সাউন্ড। আপনার কথা শুনতে পাচ্ছি না জিয়া ভাই। এখন শোনা জি, যায়? শুনতে পাচ্ছি, জি। আমি বললাম যে দুজনের কথা খুব ভালো লাগলো, দুই পার্সপেক্টিভ দুইটাই রাইট, দুইটাই দরকার আছে। আমাদের যেরকম প্রোটেস্টের দরকার আছে, ওরকম আমাদের একসাথে সব মিলে ইউনিফাইড প্ল্যাটফর্মের দরকার আছে। তো তুমি যেটা বললে যে স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য গরম, আমি নিশ্চিত তুমি আলাপ করেছো। এই গরমের মধ্যে হিট এক্সর্শন এন্ড হিট স্ট্রোক দুটো জিনিস হতে পারে। তো এটার সম্বন্ধে কি আলাপ হয়েছে? আলাপ হয়েছে, জি, একদিন আলাপ হয়েছে, জি, গত পরশু দিন একটু আলাপ হয়েছে। সবাইকে নিজেকে খেয়াল রাখতে হবে, আন্দাজে বাইরে যাওয়ার দরকার নেই। তা এগুলো খুবই ইম্পর্টেন্ট। একটু পরে পরে পানি খাওয়া, ঠান্ডা যাওয়া, এগুলো খুবই দরকার। এয়ার কন্ডিশন যদি বন্ধ হয়ে যায়, অনেক জায়গাতে মলে টলে সময় নয়, এগুলো দরকার। প্রবলেম যেটা হয় যে একটা দুই দিন গরম হলে ঠিক আছে, কিন্তু গরম হওয়া যদি কন্টিনিউয়াসলি হয়, কারণ গরমের দিনে খুব গরম হলো, রাত্রে কিন্তু টেম্পারেচার কমে যায়। এখন দেখেছে রাত্রেও কমতেছে না। এই যে একটা গরম, তাতে যে রিকভারি যেহেতু ফেস হয় না, তখন মানুষ কিন্তু বেশি বিপদে পড়ে, যেটা এবার হচ্ছে। তো এটাতে যে আমরা আর কি কি হতে পারে, আমাদের আজকে শুনে একটা বাচ্চা মারা গেছে, বাপ গাড়ির মধ্যে রেখে চলে গেছিল। এটা তো হবেই, মানে বোকামি, এটা তো স্টুপিডিটি। কিন্তু বাচ্চাকে ছেড়ে রেখে যায় না, কিন্তু এগুলো হচ্ছে। পেট, অনেকের পেট আছে যারা, বিড়াল, কুকুর, এটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে গাড়ির কথা, যে গাড়ি ছাড়া আমরা চলি না। গাড়িটা কিন্তু হিটে বেশ কিছু জিনিস হয়। প্রথম কথা হচ্ছে যে ব্যাটারি কিন্তু খুব র্যাপিডলি এক্সট্রিম হিটে নষ্ট হয়ে যায়। হাইয়ের মাঝখানে হঠাৎ করে ব্যাটারি নষ্ট হয়ে গেল, ইট হ্যাপেন্স। AAA ওয়ার্নিং দিচ্ছে। তো ব্যাটারিকে চেক করতে হবে। 3 বছরের পুরনো হলে মেক শিওর করতে ব্যাটারিটা ইজ ওয়ার্কিং। সেকেন্ড হচ্ছে যে টায়ার হিট, আমাদের 150 ডিগ্রি ফারেনহাইটের উপরে যখন পেভমেন্টটা হয়, সেটা খুব তাড়াতাড়ি হয়, পেভমেন্টে তো হিট, তখন কিন্তু আমাদের টায়ারটা খুব ডিজেনারেট করে ফাস্ট, এবং হঠাৎ করে ব্লাউট করবে। তো গাড়ি হাইওয়েতে চালানোর সময় টায়ার ব্লাউট ইজ নো জোক। এই জন্য টায়ারকে চেক করতে হবে যে টায়ার মধ্যে কোনো ক্র্যাক আছে কিনা। আরেকটা জিনিস যেটা আমরা জানি, যে শীতের সময় এয়ার কমে যায় টায়ারের, কিন্তু গরমের সময় যে বাড়ে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেক 10 ডিগ্রি টেম্পারেচার যখন বাড়ে, তার জন্য 1 PSI টায়ার বাড়ে। এই জন্য এটা ইন এডিশন টু দ্য পেভমেন্টের হিট, টায়ার কিন্তু ব্লাউট করে। এই জন্য টায়ারকে দেখা দরকার, ইন এডিশন টু ক্র্যাক আছে কিনা, যে তার প্রেশার দেখা দরকার। আমরা যে প্রেশার দিচ্ছিলাম ওটা থেকে বেড়ে গেছে কিনা। আর কুলিং সিস্টেম, মানে কুলিং সিস্টেমও কিন্তু খুব এক্সট্রিম টেম্পারেচার অকেজো হয়ে যায়, কাজ করে না। তার মধ্যে আবার যে কুলেন্ট যেটা আমরা দেই, আর যেটা আমরা ইঞ্জিন অয়েল দেই, ওইগুলো কিন্তু ডিগ্রেড করে ফাস্ট। এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে, যে গাড়ি নিয়ে আমরা দরকার মতো হট করে বাড়ি গেলাম অন্য সময়ের মতো, এটা কিন্তু ইট ক্যান বি সিরিয়াস ইস্যু। কি করতে হবে, এগুলো চেক করতে হবে। গাড়িকে নিজে যেরকম আমরা ছায়ায় বসে এরকম শেডের মধ্যে রাখতে হবে, যেন গাড়িটা ওভারহিট না হয়। তো আপাতত এটাই বলি যে এই হিট ওয়েভ খালি মানুষ না, আমরা যেটার উপর ডিপেন্ড করে, যেটা আমাদের কমিউনিটি, মানে আমাদের কমিট করার জন্য, ওইটা আমাদেরকে ঝামেলা দিতে পারে, এবং দ্যাট ক্যান কজ লাইফ থ্রেটেনিং। এই যে গাড়ির রাস্তা বন্ধ হয়ে গেল, থ্যাংক ইউ সো মাচ। তুমি AAA কল করলা, AAA বললো 10 মিনিট, দেখা গেল সে 40 মিনিট নিচ্ছে, তখন তুমি কিন্তু মারা যাবে। মানে হিটের মধ্যে অনেকে আছে কল করছে যে গাড়ি আসছে না, এদিকে গাড়ি বন্ধ হয়,
গাড়ির এয়ার কন্ডিশনার চলতেছে না। তো লট অফ থিংস হ্যাপেন আদার দেন খালি মানে গাড়ি ব্লো আউট করা। এনিওয়ে আমি আর থামি, অন্যদের কথা শুনবো। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, আপনি দেখলেন তো জিয়া ভাই শুধু মানুষের যে চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন সেটা না, উনি আজকে কিন্তু অন্য একটা বিষয়ে বলছেন যেটা নর্মালি ডাক্তার সাহেবরা এটা বলেন না কিন্তু। দিস ইজ এ আর্টিকেল হি রোট অ্যান্ড হি রিড অ্যান্ড হি টোল্ড মি অ্যাবাউট ইট। থ্যাংক ইউ জিয়া ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি ইব্রাহিম সাহেব কিছু বলবেন বোধহয়, ট্রাম্প সাহেবের যে টাকার যে পাহাড় উনি বলেছেন ক্রিপ্টোকারেন্সি। আমি আগের প্রসঙ্গ নিয়ে একটু বলতে চাই, হাসান ভাইকে আমি বলতে চাই, আমরা তরুণদের দেখেই মানে সাংঘাতিক উৎসাহী হয়ে উঠি সব সময়। আমাদের দেখো, আমরা যখন তরুণ ছিলাম একসময় উৎসাহ হয়ে উঠেছে, কিন্তু বিভিন্ন সমাজ সভ্যতায় তরুণরা কি ভুল করে নাই? তরুণরা কি বিপর্যয় ডেকে আনে নাই? এই আমাদের মানে ওই অভিজ্ঞতার কি কোনো মূল্য নাই? আমরা তরুণদের নতুন আইডিয়া এখনই কিছু চাই, এসব দিয়ে যদি আমরা বাহবা দেই, আর অভিজ্ঞতা একটা সমাজ বিবর্তনে, একটা সমাজ নির্মাণে অভিজ্ঞতার তরুণদের বললে আমরা পরিবর্তন চাই। কি পরিবর্তন? গিভ আস এ মডেল, গিভ আস এন আইডিওলজি। এইটা দেখবেন তখন আবার তরুণরা একমত নয়। তো ইট ইজ এ কন্টিনিউয়াস, এই যে নামিরা খুব সুন্দর বলছে যে খুব আনকমফোর্টেবল ডিবেটের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আমরা তরুণদের দেখলে একজনের, আমরা যারা একটু বয়স হয়েছে আমরা গিভ আপ করি যে আমার তার সময় না, ওরাই আমাদের খাওয়াবে পড়াবে, সুতরাং ওদেরকে একটু ছাড় দিয়ে দেয়, যা বলতেছে তা শুনি। আমি কিন্তু মনে করি এই আনকমফোর্টেবল কনভারসেশনটা আমার বেলাও যেমন সত্য, উনাদের বেলাও সত্য। আমরা সমাজ সভ্যতার ইতিহাস যদি দেখি, রাজনীতি দেখি, বাংলাদেশের প্রসঙ্গে আসেন, মুক্তিযুদ্ধ পরে আমরা তরুণ ছিলাম, আমরা কি ভুল করি নাই? আমাদের ভুলের মাসুল কি এই বাংলাদেশ আজও দিচ্ছে না? সো আমি এইসব ব্যাপারে আলোচনায় শুধু বাহবা নয়, সতর্ক থাকার জন্য আমি আহ্বান দিচ্ছি। জি থ্যাংক ইউ। না এটা কি আপনি আপনার লিডিং কোয়েশ্চেন গুলা খুবই আন্ডারস্টুড, মানে আপনি কোথায় এই আলোচনাকে নিয়ে যেতে চাচ্ছিলেন শুরু থেকেই, কিন্তু আপনার ফাঁদে কেউ পা দেয় নাই। জি না, আপনি যেটা বলছেন যে এটা কি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে ট্রাম্প সাহেবকে বাঁচানোর জন্য আপনি এটা বললেন, না আপনি ওভারঅল যে আপনি কি বাস্তবতা অস্বীকার করতে পারবেন? বাংলাদেশের যে 17 বছরের স্বৈরশাসন, এর অবসান কিন্তু পলিটিক্যাল রাজনৈতিক দলটা করতে পারে নাই, তরুণরাই করেছে। আপনার এইখানের যে যুক্তরাষ্ট্রের যে রাজনীতির যে পরিবর্তনের যে সূচনা, এই সূচনা কিন্তু যেটা হাসান ভাই একটু আগে বলছেন, নামিরা বলছেন, আমাদের আনা বলছে, এটা সূচনা কিন্তু তরুণরাই করেছে, এটা কিন্তু বুড়োরা করে। ওকে, আপনি পরিবর্তন করে আপনারা তরুণরা তো কিছু করতে পারেন না, আপনি আরেকজন অভিজ্ঞ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসলেন। পরিবর্তনটা আগে আনতে হবে, তা আনার পরে আপনি বলতে পারেন যে উই নিড এক্সপেরিয়েন্স পারসন হু ক্যান লিড বাংলাদেশ ইট। এখন কোনো সোনার স্বর্গে পৌঁছে যায় নাই, যেটা নিয়ে আমরা আনন্দ উদ্বেলিত হয়ে যাব যে আমাদের তরুণরা এমন কিছু করে ফেলেছে সারা বিশ্বের জন্য। আপনার সমস্যা হচ্ছে যে এটাতে ট্রাম্পকে যে কর্নার করা হয়েছে, এই জন্য আপনি খেপে গেছেন, আর কি অন্য কোনো কারণ নাই। কিন্তু ট্রাম্প সাহেবকে যে আপনার এই যে $1 বিলিয়ন নিয়ে যে গন্ডগোল সৃষ্টি হয়েছে, এটা জানেন তো আপনি, রাইট? আপনি জানলেই হবে। না আপনি জানেন কি না আমি বলতেছি যে ওনার যে ক্রিপ্টোকারেন্সির যে $1 বিলিয়ন, এটা নিয়ে আপনি জানেন যে মাগা যারা, এরা নিজেরাই এখন নীরব, কেউ কথা বলছে না। এই সমস্ত ব্যাপারে কথা কম বলাই ভালো। হাসান ভাই, এটা নিয়ে কি হচ্ছে এখন? এটা নিয়ে তো অনেক বড় বিতর্ক হচ্ছে এখন। তাহের, এই নিয়ে আমরা কথা বলবো আরেকদিন। আমার মনে হয় আজকে আমরা একটু শুনি এই দুই মেয়ের কাছ থেকে। ওকে, আমার খুব ভালো লেগেছে এদের কথা, এদের কথা একটু শুনি। নামিরা, আপনার কাছে আমার একটা প্রশ্ন ওদের কাছে আমি করি, যদি আপনার তরফ থেকে একই প্রশ্ন দুজনের কাছে। তা হচ্ছে যে একদিকে আমরা খুব হোপফুল অ্যাবাউট আমেরিকা হ্যাজ ওপেন মেনি নিউ ফ্রন্টিয়ার্স, কেমন? পাশাপাশি আমেরিকা ইজ ডিপলি রেসিস্ট কান্ট্রি, ডিপলি রেসিস্ট কান্ট্রি। তোমরা অ্যাজ নিউ ইমিগ্রেন্টস, তোমাদের অভিজ্ঞতাটা কি, অ্যান্ড হাউ ডু ইউ নেগোশিয়েট ওয়েন ইউ ফেস রেসিজম ইন ইউর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ? তোমার দুই পার্সপেক্টিভ থেকে যদি আমাদেরকে বুঝিয়ে বলো। এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য যে আমরা যারা বুড়ো, আমাদের ভিন্ন পরিপ্রেক্ষিতে, আমরা দেশটাকে কিন্তু এখনো পুরোপুরি আমাদের বলি না, আমরা এখানে গেস্ট, দিস ইজ ইয়োর কান্ট্রি, এবং তোমাদের ছেলেমেয়েদের জন্য আরও বেশি, ফলে আমাদের অবস্থাটা একটু ভিন্ন। সো অন রেসিজম, হাউ ডু ইউ পার্সোনালি নেগোশিয়েট, how do you encounter instances of racism in your personal life and professional life? দুজনে যদি বলো একটু করে। Go ahead, কে আগে বলবে? নামিরা, you want start? আপু আগে যেতে পারে। I think you have more experience than me because I'm ছোট, so Okay, go ahead. আমি রেসিজম বলতে, আমি যদিও নিউ ইয়র্কে আমার বাবা মা ছিল, আমি কানেক্ট
কানেকটিকাতে আমি হাই স্কুল করেছি, যেখানে আমি হয়তো 3-4টা টাউনের মধ্যে একমাত্র বাংলাদেশি ছিলাম, বা আমি কখনো কোনো বাংলাদেশি দেখিনি। সো যখন আমি ছোট থেকে বড় হচ্ছিলাম, সো আমার কাছে মনে হয় যে আমার মানে অনেক অ্যাডোলেসেন্ট যাদের সাথে আমি কাজ করি, সেটা স্প্যানিশ ইমিগ্রেন্ট হোক, আমি কাজ করি মেইনলি কাজ করি হচ্ছে অ্যাডোলেসেন্ট এবং ইয়াং অ্যাডাল্টসদের সাথে থ্রু মেন্টাল হেলথ যে ক্রাইসিসগুলো। আমাদের এই জেনারেশনের কিন্তু রেসিজম যেটা, এটা আমাদের কি বলে, এটা হচ্ছে আমাদের জেনারেশনাল ট্রমা বলি, বা এটা আমাদের আগের জেনারেশনগুলো থেকে গিফট ছিল। যেমন ইমিগ্রেন্ট প্যারেন্টদের যারা আমরা ছেলে মেয়ে, হয়তো নামিরা আমার থেকে একটু ইয়াং, তারা অন্যভাবে নিজেদেরকে দেখে। আমাদের জন্য যেটা নামিরা পয়েন্ট আউট করছিল, যে আমাদের বাবা মাদের হচ্ছে তোমার ভালো করে পড়াশোনা করতে হবে, ডোন্ট ট্রাই টু মেক টু মাচ নয়েজ, ব্লেন্ড ইন করতে হবে চুপচাপ কথা শুনে। কারণ আমরা কিন্তু, আমার যে বয়স, আমি কিন্তু মাঝখানে, আমি পেয়েছি হচ্ছে কিছুটা বাংলাদেশ থেকে আসা প্যারেন্টিং, কিছুটা এখানে তারা অ্যাডপ্ট করার চেষ্টা করছে সেই প্যারেন্টিং, অ্যান্ড কিছুটা নিজে নিজে সার্ভাইভালের জন্য যেটুকু আমি পিক আপ করেছি সেটা। কিন্তু নামিরা বা আমার ছেলে মেয়েদের মধ্যে যে আমি কনফিডেন্সটা দেখি, সেটা কিন্তু ইজ বিকজ দে ওয়ার গিভেন এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট অল টুগেদার। এবং রেসিজমের যেটা কথাটা, প্রশ্নটা আসলে মেন্টাল হেলথে আমি সেটা খুবই ভালো মতো ফেস করি, বিকজ নামিরা কিছুটা পয়েন্ট আউট করছিল যেই সব হেলথ কেয়ারে বলি, বা যেই সব সেগ্রিগেশনের কথা নামিরা বলছিল, এটা সিস্টেম্যাটিকলি ইটস এমবেডেড ইন আমেরিকা। এটা শুধু আমি অপটিমিস্টিক কেন শোনাই হয়তো, কারণ প্রত্যেকটা দেশে, বাংলাদেশে তার মানে মনে করি যে বাংলাদেশে অন্য রেস থাকে না দেখে রেসিজম নাই, তা না, কিন্তু সেখানে কিন্তু ক্লাস ভেদাভেদ। একটা গরিব রিক্সাওয়ালা কিন্তু একটা পয়েন্টের উপরে যত চেষ্টা করে উঠে যেতে পারছে না। এখানেও কিন্তু সেম, সেই হেলথ কেয়ারের জন্য কারা সবচেয়ে ভালো হেলথ কেয়ার পাচ্ছে, কারা সবচেয়ে ভালো ভালো ইউনিভার্সিটিতে যেতে পারছে, গোনা কয়েকজন আমাদের ইমিগ্রেন্ট ফ্যামিলি থেকে ছাত্রছাত্রীরা যেতে পারছে, এবং গেলেও সেই পজিশনটাকে তাদের জাস্টিফাই করতে হচ্ছে একদম পারফেক্ট হয়ে। সো রেসিজম কিন্তু অনেকভাবে, আমাদের বাবা মারা যেভাবে তারা quietly they just wanted to come here, get a house, build a new মানে hope for their family, কিন্তু আমাদের হচ্ছে we were in the field kind of trying to make our identity, যেটা এখন নামিরা এবং আমার ছেলে মেয়েদের মধ্যে দেখছি একটা নতুন কনফিডেন্স, বিকজ ওদের ওই ভয়টা নেই যে আমরা কি এখানকার না ওখানকার, আমরা কি বেশি কথা বলবো, আমাদের কি কোনো ভয়েস আছে কিনা। সো আই থিঙ্ক মাই হোপফুলনেস কামস ফ্রম দ্যাট, যে ইব্রাহিম ভাই বলছিলেন যে হ্যাঁ, অবশ্যই আমাদের জেনারেশনের যেই নলেজ উইজডম আমরা সেটা ব্যবহার করব, কিন্তু আমাদের নতুন জেনারেশনের জন্য অবশ্যই জায়গা করে দিতে হবে। কারণ এই আমরা আজকে যেটা বীজ বুনে যাব, ওরাই কিন্তু ভোগ করবে। সুতরাং ওরা যত তাড়াতাড়ি এই জিনিসটাতে আরো এগিয়ে আসবে, ওদের জন্যই ভালো। এবং নামিরা যেটা বলছিল যে এখন একটা ভালো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে চাকরি পাচ্ছে না, ডাজন্ট ইট সাউন্ড লাইক বাংলাদেশের যে সিচুয়েশন? আমরা সবসময় বাংলাদেশ আমেরিকা খুব আলাদা আলাদা করে দেখি, যে না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, কিন্তু আমরা যদি মাইক্রোস্কোপিকলি দেখি, স্ট্রাগলস ইন দ্য মাস পপুলেশন ইজ দ্য সেম, এবং আমাদের সবার একসাথে হয়ে ওদেরকে সেই স্পেসটা এবং সেই ভয়েসটা করে দিতে হবে। অবশ্যই মুরব্বীদের যেই উইজডমটা আছে সেটা আছে, বাট ওরা যেটা ফেস করছে, আমিও বলবো যে অনেকখানি আমি ওদের জেনারেশন এটা বুঝি না, বিকজ আই এম কাইন্ড অফ হাফ অ্যান্ড হাফ। সো ওদেরকে বুঝতে হলে ওদের উই হ্যাভ টু মিট দেম ওয়ার দে আর, ওদের নিডস গুলো কি কি, সেখানে আই থিঙ্ক আমাদের উইজডমটা ওদেরকে সাপোর্ট করার জন্য করা উচিত, নট টু create more debates with them. Let's support them, let's help them break the ceiling, because definitely there are many ceilings they have to break in the future. থ্যাংক ইউ নামিরা। Thank you so much, Apu. I think just to build upon what she was saying. একটু জোরে বলো তুমি প্লিজ। Sorry, I was saying thank you so much for Anwar, Apu. Like এটা আগে কথাটা শুরু করার জন্য। I agree. I think racism looks very different than what the immigrant generation was like, and I think especially দুই বছর হয়ে এখানে আসছি, so technically I'm immigrant, but immigrant না, I don't know বড় হইছি, and I think as the first generation of children Bengali American এখানে জন্ম হওয়া I think
alhamdulillah, we have the privilege of being able to take chances and take risks that our parents were never able to take. I think আপনারা যখন এখানে আসেন, আমার কোনো মতো একটা চাকরি দরকার, আমার বাংলাদেশে ফ্যামিলি আছে, আমার এখানে ফ্যামিলি আছে, আমার রুটসগুলি বিল্ড করা দরকার। আমার এখন দায়িত্ব হয়েছে, আমার এখন রুটস অলরেডি আছে, আমার বাবা মা অলরেডি পালন করছে, এটা আমি আরো বড় কেমনে করতে পারি, আরো স্ট্রঙ্গার কেমনে বলতে পারি। And that doesn't mean that I have to take any job that I get out of college. That doesn't mean I have to be complacent with like the salary I have or like the salary they're giving me. And like having difficult and uncomfortable conversations is something that we're much more open to. And I think that also goes to show how society has changed and how racism has changed. And I think post 9/11, racism was very in your face. And I think it was very much so vibrant, and it was something that was a part of the status quo. And then Obama came, and then a bunch of other things and movements happened of people of color, people of generations, Black Lives Matter movement happened, COVID happened, LGBTQ stuff happened. Like, America has been going through a lot of changes, especially in the last 20 years because of social media. And I think social media has kind of also conditioned a lot of this first generation of kids to feel bold, to feel comfortable addressing things and saying what they think and what they have opinions on, even if they technically don't feel like they have a seat at the table. And I think before, our parents like kind of showed us like, okay, quietly embrace racism, keep your heads down, work twice as hard. I don't know, আমার এখনো like footing নাই, right? আমার একটা এখনো বাড়ি দরকার, আমার job দরকার, আমার এখনো একটা livelihood বানানো দরকার. And that was a huge risk, and I understand what the immigrant generation was and what the priority was, and that makes sense. And because আমাদের as a first generation, আমাদের ওই চিন্তাগুলি আলহামদুলিল্লাহ ওরকম নাই, we're able to be more bold, we're able to stand up to racism, and we're also able to name it plainly. It's not to say we're more unorganized and we're rude. It's more to say that we're just going to say it in a conversation and call it out as it is. And I think that's what a lot of society has morphed itself to. And I think we're seeing this shift between, especially in the higher, like I work in the healthcare system right now. I think we're seeing shifts in racism from blatant racism to subtle racism. And subtle racism looks like you're going to go into an office and it's going to be predominantly males, right? It's going to be predominantly white males. It's going to be predominantly, they're going to say things and status quos, and you don't even realize where the racism is coming from, but you have to be able to be alert and aware and call it out as it is. And I think now America is a lot more careful with like lawsuits, racism, and like আমি কেমনে carefully কথাগুলি বলবো so আমার কাছে আবার আসবে না. But I think we're also getting smarter as this generation to be like, oh no, this is rooted in this, and this is where it came from, because we're a lot more alert and we're a lot more vocal in being able to express this because we're a lot more aware of what our rights are. And I think that confidence comes from our immigrant parents and our immigrant generation building these deep roots, giving that security blanket for us to be able to take chances and take these risks. Because a lot of, if you were to talk to children 20 years, 10 years back that were to graduate out of college and now have a job, কোনো মতো একটা চাকরি নিয়ে করতো। এখন আমরা ওরকম না, এখন আমার একটা ভালো চাকরি দরকার, এখন আমার একটা ভালো জায়গা দরকার, আমার জায়গাটা আমার সাথে ঠিক মতো কথা না বলে আমি ওখানে কাজ করবো না। এই জন্য এটা আমার একটা এনভায়রনমেন্ট না আমার জন্য ভালো, আমি জানি আমার জন্য কি ভালো আছে, I know what my worth is, and it's not something I'm willing to compromise. And I think that same thing with racism and that attitude we've seen. Yes, we've seen our parents take racism at its face value and just absorb it and internalize it, and we're no longer willing to accept that, and we're willing to change the status quo, even if that means jeopardizing my job. And I know I have the privilege of knowing someone like who worked at Microsoft, stood up to the boss at Microsoft, and they like quit 2 minutes later and they went to another organization to work with because they were very confident, even though they have a good paying job, that I'm not going to stand up for racism. I'm not going to allocate my funds or my money coming from racism or anything. And I think these are chances and opportunities that we're willing to take, and it's okay to fall a little and rebuild yourself. And I think that's kind of the overall theme we're seeing with this new generation. It's okay to go backwards and then put yourself forwards. We don't know what the future looks like. We don't know what a perfect world is. I just know that we're working with right now isn't perfect, and we're seeing any change we make in our current system isn't working either. So that means we have to restart everything. And that's something we're slowly becoming more comfortable with. We're becoming more comfortable with discomfort, even if that means being in racist situations and addressing it head on. Thank you. Hasan, any other question, or anybody have any other comment or question? No, I just want to say thank you to them. Beautiful conversation. We need to continue this type of conversation, and we're so proud of you guys. না, আমি দেখছি
আমি যখন প্রথম রেসিডেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম 1984-এ, তখন যারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া পাকিস্তান থেকে যারা ইন্টার্ন আসতো যারা, তারা কিন্তু খুব কনফিডেন্ট ছিল, তারা ঝগড়া করতো, বকাবকি করতো। তারপর যখন দেখি আমাদের বাচ্চারা না ওর মতো আমেরিকান মানে আসে, ইন্ডিয়ান, তখন তো ইন্ডিয়ান ছিল, বাংলাদেশ কিছু না, ওরা কিন্তু খুব টিমিড ছিল, দে ভেরি কেয়ারফুল, নিয়ারেস্ট মার্টার ছিল, ছেলেরা একদম সাহসী ছিল না। তো আমি তখন চিন্তা করতাম যে তারা এখানে ইংলিশে বড় হচ্ছে, জন্ম হচ্ছে, অ্যাকসেন্ট আমাদের থেকে বেটার, তারা কনফিডেন্ট নাই কেন? দেন রিয়েলাইজ তার সবাই নিউ ইয়র্কে বড় হয় নাই, তারা যেসব জায়গায় বড় হয়েছে সেখানে তারা এত মাইনরিটি, তাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে, এবং এটা রিয়েলিটি, এটা বাহাদুর কিছু নয়। অ্যান্ড দে সার্ভাইভ। কীভাবে সার্ভাইভ করেছে? তারা ভালো পড়াশোনা করেছে, তারা যারা ওইভাবে করে, তারা যখন মাইক্রোসফটের বস হয়েছে তখন দেখেন চ্যালেঞ্জ, বাট কজন হতে পারে? তো সেই জন্য যেটা দরকার আমাদের প্রত্যেককে, কারণ একটা দুজন হারবারে চলে গেলো, ও তুমি ওটা করেছো, তো ভেরি নাইস, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের হোল কমিউনিটিকে আমরা কিভাবে দেখছি, আমাদের ডিফারেন্ট জায়গাতে আমরা, আমি দেখছি যে আমাদের প্যারেন্টস, আমরা অনেকে জানো না, বাংলাদেশের কিন্তু অনেকেই ম্যাক্সিমাম এই অপিমানে যারা আসছেন, তারা হঠাৎ করে চলে আসছেন, তাদের কোনো সাপোর্ট সিস্টেম ছিল না, তারা কষ্ট করতে হয়েছে, দে হ্যাভ নো আইডিয়া ডান, বা তাদের কষ্টের মধ্যে বাচ্চাদেরকে অনেক সময় ভালো গাইড করা যায় না, বাচ্চা নিজেরাই সাফিসিয়েন্টলি বড় হয়ে গেছে। তো এই যে একটা গ্যাপ হয়েছে, ওইখানে আমাদের অনেক চিলড্রেনরা আমি দেখেছি তারা এনাফ গাইডেন্স পায় নাই। তো সুতরাং ওভারঅল বাংলাদেশিদের ইয়েস, আমাদের পিছনে থাকলেও এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমি মনে করি আমাদের সোশ্যাল জায়গা থেকে অনেক রেসপন্সিবিলিটি আছে, অনেক জিনিস হচ্ছে যেটা আমাদের সিনিয়রদের উচিত অ্যাড্রেস করা। ইয়াংরা যারা ভালো করে তারা করবেই, তারা ঠেকানো যাবে না, এখানে স্টপ দেম বিকজ দে আর সিলেক্টেড আউট। বাট মেজরিটি মানুষের তারা এখনো টিমে যাচ্ছে, এখনো তারা ভয় পায়, এবং তাদের জন্য প্রপারলি যদি আমরা গাইড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই আরো সময় লাগবে। তো আমি হ্যাপি যে দুই ধরনের কথা বলেছি, দুইটাই ট্রু, দুইটাই রিয়েলিটি, কিন্তু এক এক জায়গাতে, এক এক ডিস্ট্রিক্টে, এক এক স্টেটে কিভাবে কমিউনিটির সাপোর্ট পাচ্ছে বা কমিউনিটির কানেক্টিভিটি, এটা আরো বাড়ানো দরকার। থ্যাংক ইউ। আরিফ, আপনার ইউ হ্যাভ এনি কমেন্ট? আরিফ, আপনার সাউন্ড আনমিউট করতে হবে। সেটি বলতে চাই যে এখানে যে আলোচনাগুলো হলো, সত্যিকারে আমার কাছে যেটা মনে হয়েছে সবার জন্যই, যারা এই অনুষ্ঠানটি দেখছে, এবং সবকিছু মিলিয়ে খুবই চমৎকার একটি আয়োজন হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংকস। জি হাসান ভাই, শেষ করবো, যে আপনার কথা শুনে শেষ করে ফেলি। আমি একটা কথা ইব্রাহিম চৌধুরীকে বলতে চাই। ইব্রাহিম চৌধুরী প্রশ্ন করলো তরুণরা কি দিয়েছে, ব্যর্থতার জন্য তারাও দায়ী। আমি শুধু বলতে চাই যে এই দুই মেয়েকে শুনুন, এরা কি বলছে, তাদের মতো এত স্পষ্ট করে আর্টিকুলেট আমরা করতে পারি তারা কি চায় বা কি চায় না? পারি না। এবং আরো বড় কথা, আমি আমেরিকানদের কথা বলছি, এরা নিজেদেরকে বাংলাদেশি বলে প্রেজেন্ট করছে না, এর প্রেজেন্ট করছে অ্যাজ আমেরিকানস, অ্যান্ড দ্য ডিমান্ডিং দেয়ার রাইটস অ্যাজ আমেরিকানস লাইক এভরিবডি এলস। আমরা এটা পারি না এখনো। আমরা এখনো, এই যে আপনার টেলিভিশনে দেখেছি আমরা, নির্বাচন করছে, লাল সবুজের পতাকা নির্বাচন করছে, এরা তা করবে না। দে উইল রান ফর অফিসেস অ্যাজ আমেরিকানস, ডিমান্ডিং ইকুয়াল রাইটস উইথ এভরিবডি এলস। এইটি আমি মনে করি আসার কারণ। অফকোর্স ফেল করবে, ব্যর্থ হবে, আগাবে, পেছোবে, দ্যাটস হাউ সোসাইটি প্রোগ্রেসেস। সব সমাজই কিন্তু আগায় বা পেছায়, কিন্তু ওভারঅল সমাজ সব সময় এগোয়, পেছোয় না। যদি ছবিটা বড় ছবি দেখি আমরা, দ্য বিগার পিকচার, পৃথিবী এগুচ্ছে, পিছাচ্ছে না কিন্তু। আর পেছানোটা সবসময় সাময়িক। তোমাদের দুজনকে থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিলিয়েন্টলি আর্টিকুলেটিং এ ভিশন দ্যাট আই কুড নট আর্টিকুলেট মাইসেলফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আপনাকে, থ্যাংক ইউ আনোয়ারা আনা, থ্যাংক ইউ নামিরা, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, থ্যাংক ইউ আরিফ, অ্যান্ড থ্যাংক ইউ হাসান ফেরদৌস। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে এবং এই বিষয়টি আমরা কন্টিনিউ করবো আলোচনায়। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।